কনিক্সের খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখানে আমরা সলভ করার চেষ্টা করব। তো কোয়েশ্চেনটা কি দেখেন, 8x স্কোয়ার মাইনাস 4xy প্লাস 5y স্কোয়ার মাইনাস 16x মাইনাস 14y প্লাস 17 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে কনিক্সের একটা সমীকরণ। তো এটা কনিক্স কোন টাইপের কনিক, এই জিনিসটা আমরা এখান থেকে এই কোয়েশ্চেনের মাধ্যমে আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথমত আমাদের যে সমীকরণটা দেয়া আছে সেটাকে আমরা লিখে নেব, তারপর হচ্ছে এটাকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করব। আচ্ছা, আমরা এই কনিক্স রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার জন্য আমরা এই 5টা স্টেপ অবলম্বন করব। তো আমরা স্টেপ বাই স্টেপ এগুলোকে সলভ করার চেষ্টা করব। সো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করতে হবে। সো প্রথমত আমরা কি করলাম দেখেন, এই যে 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে আমরা এখানে কম্পেয়ার করলাম। তো সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি, আমরা জানি যে এই আকৃতির যে সমীকরণগুলো আছে বা এই আকৃতির সমীকরণকেই সাধারণ দ্বিঘাত সমীকরণ বলা হয়ে থাকে। এই আকৃতির সমীকরণটাকেই আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ বলি। তো যদি আমরা এখন এই 1 নংকে এই সমীকরণের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখেন এখান থেকে আমরা টোটাল 6টা মান বের করব। এ বি সি এইচ এফ জি, এই 6টা মান আমরা বের করব। তাহলে এখানে এটা কি এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ কত 8, তার মানে এ সমান 8। ওকে, তারপর দেখেন এক্স ওয়াই এর সহগ হচ্ছে 2h, এক্স ওয়াই এর সহগ হচ্ছে 2h, আর এখানে এক্স ওয়াই এর সহগ হচ্ছে -4, তাহলে h সমান -2, h সমান -2। তারপর বি ওয়াই স্কোয়ার, তাহলে এখানে ওয়াই স্কোয়ারের সহগ 5, সো বি সমান 5। তারপর হচ্ছে এক্স এর সহগ হচ্ছে 2g, এক্স এর সহগ 2g, আর এখানে x এর সহগ -16, তাহলে g সমান হবে -8, g সমান হবে -8। ওকে, তারপর দেখেন, তারপর হচ্ছে এখানে y এর সহগ হচ্ছে 2f, y এর সহগ 2f, আর এখানে y এর সহগ হচ্ছে -14, তাহলে f সমান কত, অবশ্যই -7, f সমান -7, আর c হচ্ছে ধ্রুবক পদ যার মান হচ্ছে 17। সো বাকিগুলো আমরা এখান থেকে মুছে দিলাম। এখন দেখেন, একটা কনিক্সের আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, তখন আপনাকে যে বিষয়টা বের করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এই পেজটা আমরা একটু ওপেন করি, আমি আপনাদেরকে এটা একটু বোঝানোর চেষ্টা করি। কনিক্সের ক্ষেত্রে আমরা এই পেজটা একটু ফলো করার চেষ্টা করব। দেখেন কখন কি হয় এই জিনিসটা আমরা এখান থেকে আসলে বুঝবো। ওকে, তাহলে দেখেন আমরা প্রথমে কি করব, যে এখানে এটাকে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করব, করার পরে এখান থেকে আমরা ডেল্টার মান বের করব। এখন দেখেন এই যে ডেল্টা, এই ডেল্টা সমান হচ্ছে এ বি সি প্লাস 2fgh মাইনাস af স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস ch স্কোয়ার, আর এখানে abc হচ্ছে এই যে এখানে এগুলোর সহগ। এখন যদি আমরা এখানে মান বসানোর পরে মানটা যদি 0 হয়ে যায়, তাহলে সেটা এক জোড়া সরল রেখা প্রকাশ করবে, অর্থাৎ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন, যুগল সরল রেখা প্রকাশ করবে, যুগল সরল রেখা প্রকাশ করবে। তো এই যে যুগল সরল রেখা প্রকাশ করবে, যদি সেটা যুগল সরল রেখা প্রকাশ করে, তাহলে অবশ্যই নিচের শর্তগুলো সিদ্ধ করবে না, আর এইগুলো তখনই হবে যদি ডেল্টা নট ইকুয়াল 0 হয়। এখন দেখেন, যদি এখানে একটা দেখেন এই তিনটার ক্ষেত্রে সেম কন্ডিশন, যদি ডেল্টা নট ইকুয়াল 0 হয় এবং ab মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটা হচ্ছে প্যারাবোলা। এখন যদি ডেল্টা নট ইকুয়াল 0 হয় এবং ab মাইনাস a স্কোয়ার গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা হচ্ছে ইলিপস। আর যদি ডেল্টা নট ইকুয়াল 0 হয় এবং ab মাইনাস a স্কোয়ার লেস দেন 0 হয়, তাহলে সেটা হচ্ছে অধিবৃত্ত। এবং এখানে আরেকটা আমি অ্যাড করে নেই, দেখেন অধিবৃত্ত হওয়ার শর্তটা কি, যে ডেল্টা নট ইকুয়াল 0 এবং ab মাইনাস a স্কোয়ার এটা লেস দেন 0, এবং এর পাশাপাশি যদি a প্লাস b ইকুয়াল টু 0 হয়ে যায়, তখন সেটাকে আমরা বলতে পারি আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত। সো এখন আমাদেরকে কি করতে হবে, এই যে ডেল্টা সমান যে অংশটা আছে এই অংশের মধ্যে আমরা মান বসিয়ে প্রথম কাজ হচ্ছে ডেল্টার মান 0 কিনা, যদি 0 হয়ে যায় তাহলে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন প্রকাশ করবে, তো আমাদের আর করতে হবে না। আর যদি না হয় তাহলে বাকি শর্তগুলো আপনাকে এখানে করে দেখাতে হবে। সো আমরা এখানে ডেল্টা সমান লিখে দিলাম। সো এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে এটা হচ্ছে এ, তারপর বি, তারপর হচ্ছে সি,
তারপর হচ্ছে 2f, f সমান -7, তারপর হচ্ছে g, তারপর হচ্ছে h, তারপর হচ্ছে af স্কয়ার, তাহলে af স্কয়ার মাইনাস bg স্কয়ার, b আর g সমান হচ্ছে -8 মাইনাস ch স্কয়ার, তাহলে c সমান হচ্ছে 17, h সমান হচ্ছে -2। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখেন 5 × 17 × 8 সমান হচ্ছে 680। এখন দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, তাহলে 2 × 2 = 4, 4 আটা হচ্ছে 32 × 7 সমান হচ্ছে 224। এটা 7 সাথে হয়ে যাবে 49 × 8 হয়ে গেল -392। এটা হচ্ছে 8 আটা 64 × 5 হয়ে গেল -320। আর এটা হয়ে যাবে 4, 4 17 হচ্ছে 68। সো এগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখেন 680 -2 to 4 -392 -320 -68 সমান -3 to 4 -3 to 4। সো এখান থেকে আমরা বলতে পারি যে ডেল্টা নট ইকুয়াল টু 0। তার মানে যেহেতু এটা ডেল্টার মান 0 হয় নাই, তার মানে এটা যুগল সরল রেখা হবে না, এটা প্যারাবোলা হবে, হাইপারবোলা হবে অথবা ইলিপস হবে, বৃত্ত হবে না এখানে। কারণ বৃত্ত xy যুক্ত কোনো পদ যদি থাকে, কোনো দ্বিঘাত সমীকরণে যদি xy যুক্ত পদ থাকে তাহলে সেটা কখনোই বৃত্ত হবে না। এবং বৃত্তের ক্ষেত্রে x স্কয়ারের সহগ এবং y স্কয়ারের সহগ সেম হতে হয়। যেমন এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 8, y স্কয়ারের সহগ হচ্ছে 5, দ্যাটস এটা কখনোই বৃত্ত হবে না। x স্কয়ারের সহগ y স্কয়ারের সহগ সর্বদাই সমান হবে এবং xy পদ থাকবে না। যদি এরকম হয় তাহলে শুধু এটা সার্কেল হতে পারে। তার মানে প্রাথমিকভাবে আমরা বুঝে নিলাম যে এখানে ডেল্টা নট ইকুয়াল 0। এখন আমরা ab - a স্কয়ারটা বের করে নেব ছোট্ট করে আমরা ab - a স্কয়ারটা বের করে নেব, তাহলে আশা করি আমরা বুঝে যাব যে এটা কোন ধরনের কণিক প্রকাশ করবে। লিখবো আমরা এখানে আবার ab - a স্কয়ার, তাহলে এখানে a সমান কত 8, b সমান কত 5 মাইনাস a স্কয়ার, h সমান হচ্ছে -2, তা 5 আটা 40 -4 সমান হচ্ছে 36। সমান আমরা কি পেলাম 36, হুইচ ইজ গ্রেটার দেন 0। এখন বলেন তো যদি গ্রেটার দেন 0 হয় তখন কি হবে? যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা হচ্ছে একটা উপবৃত্ত প্রকাশ করবে। কি প্রকাশ করবে? উপবৃত্ত প্রকাশ করবে। তাহলে দেখেন এখান থেকে আমরা দুইটা জিনিস পেয়েছি, একটা হচ্ছে যে ডেল্টা নট ইকুয়াল 0, তার মানে এটা যুগল সরল রেখা হবে না, আর বৃত্ত তো হবেই না কারণ বৃত্তের শর্তটা এটা ফুলফিল করেই না। এখানে যেহেতু ab - a স্কয়ারটা গ্রেটার দেন 0, তার মানে এটা একটা উপবৃত্ত প্রকাশ করবে। সো আমরা লিখব প্রদত্ত সমীকরণটি, সো আমরা কি লিখব প্রদত্ত সমীকরণটি কি প্রকাশ করে? উপবৃত্ত প্রকাশ করে। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের স্টেপগুলোতে। ওকে, তাহলে দেখেন আমাদের প্রথম স্টেপ ছিল সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে ফেললাম। কণিক আকারে প্রকাশ, কণিক আকারে প্রকাশ মানে এটা কিন্তু আদর্শ আকার না, এটা জাস্ট আমরা বুঝলাম যে এটা একটা কণিক। কোন ধরনের কণিক? এটা প্যারাবোলা, হাইপারবোলা না ইলিপস, কিন্তু এটার প্রকৃত স্ট্রাকচারটা কেমন এই জিনিসটা কিন্তু আমরা এখনো বুঝিনি। ওই প্রকৃত স্ট্রাকচার নির্ণয় করার কনসেপ্টটাকে বলা হয় প্রমাণ আকার। সো আমরা প্রমাণ আকার কিন্তু এখনো করিনি, আমরা প্রমাণ আকারে করব। এখন আমরা এখান থেকে কেন্দ্র নির্ণয় করবো। তো কেন্দ্রকে আমরা যদি বলি কণিকের কেন্দ্র আলফা বিটা, তাহলে আলফা সমান হচ্ছে fh - bg / ab - a স্কয়ার, gh - af / ab - a স্কয়ার। সো আমরা এখান থেকে কেন্দ্র নির্ণয় করব। সো আমরা লিখব ধরি কণিকটির কেন্দ্র, ধরি উপবৃত্তটির কেন্দ্র আলফা বিটা। ধরি উপবৃত্তটির কেন্দ্রকে আমরা আলফা বিটা দ্বারা প্রকাশ করলাম। আর আমরা জানি কি আলফা বিটা সমান হচ্ছে fh - bg / ab - a স্কয়ার, আর এটা হচ্ছে gh - af / ab - a স্কয়ার। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট ভ্যালু ফাইন্ড আউট করব। তাহলে এখান থেকে আমরা লিখব আলফা বিটা সমান, ওকে আচ্ছা এটাকে আমরা একটু সুন্দর করে লিখি,
এফ এইচ। আচ্ছা এখানে ভ্যালুগুলো আমরা একটু লিখি আগে। এখানে এ সমান আমাদের কি ছিল, আমাদের এ সমান কত ছিল 8, বি সমান, আচ্ছা এখানে আমি এটাকে একটু লিখে নেই, এখানে আমি একটু লিখে নেই। আচ্ছা এখানে আমি আমার হিসাবের সুবিধার জন্য ভ্যালুগুলো এখানে নিয়ে আসলাম এফ এইচ। তাহলে এখানে আমাদের এফ সমান কি ছিল, আমি জাস্ট একটু ভ্যালুগুলো লিখে নেই। এফ এইচ, এফ সমান হচ্ছে -7, এইচ এইচ সমান হচ্ছে -2 মাইনাস বিজি। তাহলে বি সমান কত, বি সমান হচ্ছে 5, আর জি সমান কত, জি সমান হচ্ছে -8। ওকে, আর নিচে হচ্ছে এবি মাইনাস এ স্কোয়ার। এবি মাইনাস এ স্কোয়ার মানে আমরা একটু আগে বের করেছিলাম 36। দেখেন এখান থেকে কিন্তু আপনি এবি মাইনাস এ স্কোয়ারের মানটা বের করেছেন, এবি মাইনাস এ স্কোয়ার মানটা আপনি 36 বের করেছেন। সো আপনি যেহেতু এটাকে বের করেই ফেলেছেন, সো আবার এটা বের করার কোনো প্রয়োজন নাই। সো আপনি এখানে সরাসরি 36 লিখে দিলেই হয়ে যাবে। সো এটার নিচেও আমরা 36 লিখে দিব। এটা হচ্ছে জি এইচ মাইনাস এ এফ, জি এইচ, তাহলে জি সমান হচ্ছে -8 আর এইচ সমান হচ্ছে -2 মাইনাস এ এফ। তাহলে এখানে এ সমান হচ্ছে 8 আর এফ সমান -7। তাহলে এখান থেকে কি ভ্যালু পাবো, আলফা বিটা সমান আমরা পাবো, এটা দেখেন 7 গুণা হচ্ছে 14, 5 আটা 40 বাই 36, এটা হচ্ছে 8 দুগুণা 16 আর 7 আটা হচ্ছে 56 বাই 36। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো আলফা বিটা সমান 14, 40, 50, 54 বাই 36, আর এটা হচ্ছে 6 6 12, 5 আর 1 6 আর 1 7। ওকে, তাহলে এখান থেকে আমরা মান পাবো 3/2 এবং 2। দেখেন আলফা বিটা সমান হচ্ছে, একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 2। ওকে, এখন আমরা আমাদের একটু স্টেপে আই। তো আমরা কি বলেছিলাম, আলফা বিটা মানে এটার কেন্দ্র নির্ণয় করব। সো আমরা এটার কেন্দ্র কিন্তু নির্ণয় করে ফেললাম। তাহলে আমাদের 3টা স্টেপ শেষ। তারপর আমাদের চতুর্থ স্টেপে কি বলা হয়েছে, যে অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে যদি আমরা স্থানান্তরিত করি, তাহলে এটার একটা রূপান্তরিত সমীকরণ আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে, সো আমরা লিখবো যে অক্ষদ্বয়কে বা অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করার কথা বলা হয়েছে। তাহলে এখানে আলফা বিটা হচ্ছে এত। সো আমরা লিখবো মূল বিন্দুকে, অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া, অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে আলফা বিটা বিন্দু। তাহলে আলফা সমান হচ্ছে 3/2 আর বিটা সমান আমাদের কি ছিল 2। এত বিন্দুতে স্থানান্তর করলে আমরা একটা রূপান্তরিত সমীকরণ পাবো। স্থানান্তর করলে রূপান্তরিত সমীকরণ। আচ্ছা এটা একটু আমরা দেখি। তাহলে দেখেন রূপান্তরিত সমীকরণটা কি হবে। আমাদের দ্বিঘাত সমীকরণটা কি ছিল মনে আছে আপনাদের? আমাদের দ্বিঘাত সমীকরণটা ছিল ax² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0। এটা কিন্তু আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ ছিল। এখন আমরা যখন অক্ষদ্বয়কে মানে জায়গা মতো রেখে মূলবিন্দুর পরিবর্তন করব, তখন এই সমীকরণটা হয়ে যাবে এরকম, যে ax² + 2hxy + by² = c1। সো এটা আমরা লিখবো। রূপান্তরিত সমীকরণটা কি হবে আমাদের? রূপান্তরিত সমীকরণটা হয়ে যাবে ax² + 2hxy + by² সমান c1, যেখানে c1 সমান কি দেখেন, এই যে দেখেন c1 সমান এখানে কি আলফা জি বিটা এফ প্লাস সি, আলফা জি বিটা এফ প্লাস সি। এখন এখানে মান বসান, এখান থেকে আপনি সি এর মান বের করবেন, বসিয়ে এখানে বসাই দিবেন। আচ্ছা এটাকে আমরা একটা সমীকরণ দিব, সেটা হচ্ছে 2 নং সমীকরণ। আচ্ছা আমরা 1 নং সমীকরণ কি দিয়েছিলাম আমরা একটু দেখি। এই যে দেখেন ওইটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, তাহলে এটাকে দেব আমরা 2 নং সমীকরণ। তাহলে এটাকে দেব আমরা 2 নং সমীকরণ। সো এখানে যে c1, এই c1 এর মানটা আমরা এখান থেকে বের করতে হবে। তাহলে
তাহলে দেখেন, তাহলে এখান থেকে আমরা লিখবো C1 সমান মাইনাস আলফা জি। আলফা সমান কত ছিল? 3/2। আর জি সমান আমাদের কি ছিল আপনাদেরকে মনে আছে? জি সমান হচ্ছে -8। জি সমান হচ্ছে -8 প্লাস বিটা এফ। বিটা সমান হচ্ছে 2 আর এফ সমান হচ্ছে -7 প্লাস সি। সি হচ্ছে কি আমাদের ধ্রুবক পদ ছিল এবং সি সমান ছিল আমাদের 17। এবং এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে C1 এর মান পাবো আমরা মাইনাস, দেখেন এটা কাটা যাবে, তাহলে 4 3 8 হচ্ছে 24, এটা 7 দুগুণা 14 প্লাস 17। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 4 সরি এটা 3 4 12 হবে। দেখেন 2 দিয়ে 8টা ভাগ করলে 4, 3 4 হচ্ছে 12, 3 4 হচ্ছে 12, 3 4 হচ্ছে 12। তাহলে আমাদের মান কি আসবে দেখেন, -12 -14 প্লাস 17। তাহলে এটা হয়ে যায় মাইনাস মাইনাসে প্লাস 9। তাহলে আমরা সি সমান কি পেলাম? 9। সো আমরা লিখবো সি সমান 9 হলে 2 হতে, তাহলে আমাদের 2 নং সমীকরণটা কি? ax² প্লাস 2hxy by² সমান হচ্ছে C1। তো C1 কে আমরা দিলাম এখানে, মানে C1 এর মানটা জাস্ট আমরা এখানে বসাই দিলাম। সো এটাকে দিব আমরা 3 নং সমীকরণ। ওকে, এখন আমরা আবার পরের স্টেপে। এখন দেখেন, এখন একটু আগে আমরা কি বলেছিলাম? একটু আগে আমরা বলেছিলাম যে অক্ষদের দিক, মানে অক্ষদের দিক আমরা পরিবর্তন করব না। এখন আমরা অক্ষদের দিক পরিবর্তন করব এবং অক্ষদের দিক পরিবর্তন করে আমরা xy পদ অপসারণ করব। সো আমরা লিখবো যে অক্ষদ্বয়কে হাফ tan ইনভার্স 2h/ab মাইনাস 2h/a মাইনাস b কোণে আবর্তন করে xy পদ আমরা অপসারণ করব। ওকে, সো এখন আমরা কি লিখবো? আমরা লিখবো অক্ষদ্বয়কে অক্ষদ্বয়কে আমরা কত ডিগ্রি কোণে আবর্তন করব? হাফ tan ইনভার্স 2h/a মাইনাস b কোণে আবর্তন। আচ্ছা আমরা একটু দেখে নেই। দেখেন অক্ষদ্বয়কে এত কোণে আবর্তন করে xy পদ অপসারণ করব। xy পদ অপসারণ আবর্তন করে xy পদ অপসারণ করলে, যদি আমরা অপসারণ করি তাহলে আমরা একটা রূপান্তরিত সমীকরণ পাবো। তাহলে আমাদের রূপান্তরিত সমীকরণটা কি দেখেন, এই যে দেখেন রূপান্তরিত সমীকরণটা হবে a1x² প্লাস b1y² ইকুয়াল টু c1। ওকে, সো আমরা এটা একটু লিখি। রূপান্তরিত সমীকরণটা কি হবে? a1x² প্লাস b1y² প্লাস c1, দেখেন সমান c1 সমান c1। আর c1 এর মান আমরা একটু আগে কি বের করেছিলাম? দেখেন c1 এর মান বের করেছিলাম 9। ওকে, তাহলে এটাকে দিব আমরা 4 নং সমীকরণ। ওকে, এখন আমরা আবার আমাদের এখানে আসি। ওকে, এখন এখানে এই যে দেখেন এখানে a1 প্লাস b1 এবং a1 b1 এর মান আমরা বের করবো। তো এখানে আমাদের মূল টার্গেটটা হচ্ছে এখানে a1 আর b1 এর মান বের করব। বের করে এখানে বসিয়ে দিলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, মানে a1 এবং b1 এর মান বের করে বসিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, সো আমরা লিখব এখন a1 প্লাস b1। তো a1 বলতে এখানে a আর b1 বলতে হচ্ছে b। তাহলে আমাদের a সমান কি ছিল? আমাদের a সমান ছিল 8, আর b সমান ছিল আমাদের 5, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবং a1 b1 মানে হচ্ছে ab মাইনাস a স্কোয়ার। আর আমরা ab মাইনাস a স্কোয়ারের মান কিন্তু আমরা আগেই বের করে ফেলেছি, সেটা হচ্ছে 36। সো এটার এখন বের করার প্রয়োজন নাই। এখন দেখেন আপনি কিন্তু a1 প্লাস b1 এর মান জানেন, a1 b1 এর মানও জানেন। সো আমরা এখন a1 প্লাস b1 এর মান বের করব। সো আমরা লিখব এখন, সো আমরা লিখতে পারি যে a1 প্লাস b1 হোল স্কোয়ার সমান a1 মাইনাস b1 হোল স্কোয়ার প্লাস 4a1 b1। তাহলে দেখেন a1 মাইনাস b1 এর মান কত? সরি, আমাদের সূত্র লেখা হয় নাই।
মানে এখানে যেহেতু যেহেতু আমাদের প্লাসের মান আছে, আমরা মাইনাসের মান বের করব। সো এত হোল স্কোয়ার সমান a1 প্লাস b1 হোল স্কোয়ার মাইনাস 4a1 b1। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর করে লিখতে পারি a1 b1 সমান স্কোয়ার রুট a1 প্লাস b1। তাহলে a1 প্লাস b1 এর মান আমরা কত পেয়েছি? 13। তাহলে 13 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 36। তাহলে এটা কি হবে দেখেন, এটা হবে 169 আর 36 ইন্টু 4 মানে হচ্ছে 144। তাহলে এটা হবে 25। সো আমরা এখান থেকে কি লিখতে পারি? a1 মাইনাস b1 সমান হচ্ছে 5। a1 মাইনাস b1 সমান হচ্ছে 5। আচ্ছা, এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এখানে কি আমরা প্লাস মাইনাস দিব? আপনি প্লাস মাইনাস দিলেও করতে পারবেন, না দিয়েও করতে পারবেন। আপনি যদি প্লাস মাইনাস এখানে ইউজ করেন তাহলে আপনি দুইটা উপবৃত্তের সমীকরণ পাবেন, আর যদি একটা দেন তাহলে একটা পাবেন। দুইটাই সঠিক, আপনি দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটাকে আমরা দিয়েছিলাম 4 নং সমীকরণ, তাহলে অবভিয়াসলি এটাকে দেব আমরা 5 নং সমীকরণ, আর এটাকে দেব আমরা 6 নং সমীকরণ। এটা হচ্ছে 6 নং, এটা হচ্ছে 5 নং। এখন এই 5 আর 6 যদি আমরা একবার যোগ করি তাহলে একটা পাবো মান, আর বিয়োগ করলে আরেকটা মান পাবো। সো এই দুইটাকে আমরা যোগ বিয়োগ করে দিব, তাহলে আমরা কিন্তু আমাদের মান পেয়ে যাব। সো আমরা লিখব 5 যোগ 6 করে, মানে 5 এবং 6 যোগ করে। তো 5 আর 6 যোগ করলে a1 আর a1 যোগ করলে হবে 2a1, b1 b1 কাটা যাবে, 13 আর 5 হচ্ছে 18। তাহলে a1 সমান 9। আর যদি আমরা 5 থেকে 6কে বিয়োগ করি তাহলে হবে 2b1। 13 থেকে যদি আমরা 5কে বিয়োগ করি তাহলে হবে 8। তাহলে কি হবে? 8। তাহলে b1 সমান আমরা পাবো 4। b1 সমান আমরা পাবো 4। তাহলে দেখেন আমরা a1 এর মান পেয়ে গেলাম, b1 এর মান পেয়ে গেলাম। সো আমাদের কাজ শেষ। এখন a1 এবং b1 এর মান জাস্ট এই 4 নং সমীকরণে বসিয়ে দিবেন। সো আমরা লিখব এখন a1 ও b1 এর মান 4-এ বসিয়ে, তাহলে আমাদের 4 নং সমীকরণটা কি ছিল মনে আছে? a1 x স্কয়ার। কি ছিল? a1 x স্কয়ার। তাহলে a1 এর মান হচ্ছে 9, তাহলে 9x স্কয়ার প্লাস b1 y স্কয়ার অর্থাৎ 4y স্কয়ার সমান হচ্ছে 9 সমান 9 সমান হচ্ছে 9। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম x স্কয়ার প্লাস 4y স্কয়ার বাই 9 সমান হচ্ছে 1 সমান হচ্ছে 1। এখন এটাকে যদি আপনি একেবারে মূল সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে উপবৃত্তের সমীকরণের সাথে এটাকে তুলনা করতে চান তাহলে এটাকে আপনি এভাবে লিখতে পারেন x স্কয়ার বাই 1 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 3/2 হোল স্কয়ার সমান 1। এই 4টাকে নিচে নিয়ে আসবেন উল্টিয়ে, তারপর এটাকে স্কয়ার করে এভাবে লিখতে পারেন যা নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। জানি না উপবৃত্তের সমীকরণ। ইহাই প্রমাণাকার। ইহাই হচ্ছে আমাদের প্রমাণাকার। এখন দেখেন উপবৃত্তের সাধারণ সমীকরণগুলা কি? উপবৃত্তের সাধারণ সমীকরণগুলা কি? আচ্ছা, এটাকে আমরা একটু জুম আউট করে নেই। আচ্ছা, এটাকে এক সাইডে নিয়ে আসি। ওকে, তাহলে দেখেন উপবৃত্তের সাধারণ সমীকরণটা কি? উপবৃত্তের সাধারণ সমীকরণ উপবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1। তো দেখেন এটার স্ট্রাকচারটা কিন্তু এটার মতো হয়ে গেল। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। এরপরেও যদি আপনারা না বুঝেন বা যে কোনো ধরনের আপনার কনফিউশন থাকে এই কোয়েকশনগুলো নিয়ে, তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ।